আমি মানিকজোড় কামিনী কুমারী হাই স্কুলের কেমিস্ট্রি টিচার প্রদীপ কুমার খাটুয়া। আজ আমি ক্লাস 10-এর কেমিস্ট্রি পোর্শনের যেটা পর্যায় সারণীটা ক্লাসে তোমাদের পড়ানো হয়েছে, তারপর দ্বিতীয় যে চ্যাপ্টারটা রাসায়নিক বন্ধন, সেই চ্যাপ্টারটা পড়াবো। পর্যায় সারণীটা তোমাদের ক্লাসে হয়ে গেছে, অনলাইনে তোমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা পড়াচ্ছি। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধনের মাধ্যমে অণু গঠিত হয়, মৌলের অণু, যৌগের অণু গঠিত হয়। এই বন্ধন গঠনে কারা অংশগ্রহণ করে? না, পরমাণুতে উপস্থিত সবচেয়ে বাইরের কক্ষের যে ইলেকট্রন, যেমন ধরো সোডিয়াম, সোডিয়াম Na, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? 2, 8, 1। আবার ধরো ক্লোরিন 17, এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 2, 8, 7। এই যে পরমাণুর বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো, সোডিয়ামের যেমন 1টা ইলেকট্রন, ক্লোরিনের যেমন এই যে 7টা ইলেকট্রন, এরা কি রাসায়নিক বন্ধন গঠনে ব্যবহৃত হয়। এই ইলেকট্রনগুলিকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে অবস্থিত যে ইলেকট্রনগুলি রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে তাদের বলা হয় যোজ্যতা ইলেকট্রন। এই যে রাসায়নিক বন্ধন প্রধানত দু প্রকার। এক হচ্ছে তড়িৎযোজী বন্ধন, দুই হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন প্রধানত দু প্রকার, তড়িৎযোজী বন্ধন আর সমযোজী বন্ধন। এখন আমি তোমাদের তড়িৎযোজী বন্ধন সম্পর্কে পড়াচ্ছি। তড়িৎযোজী বন্ধন কিভাবে গঠিত হয়? না, এই যে বললাম, প্রথমে আগে একটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হবে। এই যে সোডিয়াম, সমস্ত পরমাণুই চায় তার বাইরের কক্ষপথে অষ্টক পূর্তি করতে, মানে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন করতে। কিছু দু একটা ব্যতিক্রম আছে, হাইড্রোজেন করতে চায় 2টো, লিথিয়াম 2টো, এইরকম দু একটা আছে ব্যতিক্রম। না হলে এগুলো ছাড়া সমস্ত পরমাণুই তার বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন করতে চায়। তাহলে দেখো, এই সোডিয়াম, তার ইলেকট্রন বিন্যাস কি বললাম? না, কে কক্ষপথে 2টো ইলেকট্রন, এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে 1টা। তাহলে এ যদি অষ্টক পূর্ণ করতে চায়, এর এই বাইরের কক্ষপথ থেকে 1টা ইলেকট্রন বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গেলে তার তখন এটা 2 নম্বর কক্ষপথে 8টা ইলেকট্রন হতে পারে। অথবা কি, এখানে যদি 7টা ইলেকট্রন প্রবেশ করে এই এম কক্ষপথে, তাহলেও 8টা হয়ে যাবে। কোনটা সুবিধাজনক? না, 1টা ছাড়া। তাহলে সোডিয়াম কি করবে? সোডিয়াম পরমাণু 1টি ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ আয়নে পরিণত হলো। Na+ ইলেকট্রন বর্জন করলে ক্যাটায়ন উৎপন্ন হয়। এর ইলেকট্রন বিন্যাস হলো 2, 8। তাহলে অষ্টক পূর্ণ হয়েছে। আর ক্লোরিন পরমাণু কি করলো? ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখো, বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তাহলে সে কি করবে? 1টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে। তাহলে ক্লোরিন 1টা ইলেকট্রন নিয়ে Cl- আয়নে পরিণত হলো। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 8। ছিল 2, 8, 7, 1টা ইলেকট্রন গ্রহণ করে 2, 8, 8 হয়ে গেল। তাহলে এই দেখো, ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন হলো। তবে এখানে মনে রাখতে হবে, যখন এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন হচ্ছে, সমসংখ্যক ইলেকট্রন আদান প্রদান হবে। ক্যাটায়ন সৃষ্টির সময় যতগুলো ইলেকট্রন ছাড়বে, অ্যানায়ন সৃষ্টির সময় ঠিক ততগুলো ইলেকট্রন গ্রহণ করবে। এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন, বিপরীত চার্জ, পজিটিভ আর নেগেটিভ, এরা পরস্পর তড়িৎ আকর্ষণ বলে যুক্ত হয়ে NaCl অণু গঠিত হলো। এই যে NaCl অণু গঠিত হলো, এটাকেই বলা হবে তড়িৎযোজী যৌগ। আর এর মধ্যে যে বন্ধন গঠিত হলো, এই যে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে,
একেই বলা হবে তড়িৎযোজী বন্ধন। তাহলে তড়িৎযোজী বন্ধন কাকে বলবে বা তড়িৎযোজ্যতা কাকে বলবে? তড়িৎযোজ্যতা কি জিনিস না, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে অ্যানায়ন বা ক্যাটায়নে পরিণত হচ্ছে। এই বিপরীত চারিধর্মী আয়ন পরস্পর যে আকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করবে তাকেই বলা হচ্ছে তড়িৎযোজ্যতা। তাহলে কি বলা হলো? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়। পর্যায় সারণীতে তোমরা দেখেছো একবারে 18 নম্বর শ্রেণীতে আছে নিষ্ক্রিয় গ্যাস। কে কে নিষ্ক্রিয় গ্যাস আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, আরো আছে। মোটামুটি এই তিনটা মনে রাখবে। হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, নিয়নের 10 আর আর্গনের হচ্ছে 18 পরমাণু ক্রমাঙ্ক। তাহলে হিলিয়ামের কাছাকাছি যেসব পরমাণুগুলো আছে, মৌল আছে, তারা হিলিয়ামের গঠন কাঠামো লাভ করতে চাইবে। নিয়নের কাছে যারা আছে নিয়নের গঠন কাঠামো লাভ করবে। আর্গনের কাছাকাছি যারা আছে তারা আর্গনের গঠন কাঠামো লাভ করবে। এখানে NaCl এর ক্ষেত্রে সোডিয়াম কি হয়েছে না, দেখো সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে 10টা ইলেকট্রন আছে 2 8, মানে নিয়নের গঠন কাঠামোটা কি 2 8, আর্গনের 2 8 8। এখানে দেখো ক্লোরিন পরমাণু আর্গনের গঠন কাঠামো লাভ করছে, এই যে 2 8 8 আর্গনের। তাহলে নিয়ন সোডিয়াম Na+ আয়নটা এরা হচ্ছে নিয়নের গঠন কাঠামো লাভ করছে নিষ্ক্রিয় গ্যাস, আর Cl- আয়নটা নিষ্ক্রিয় গ্যাস আর্গনের গঠন কাঠামো লাভ করছে। কারণ ক্লোরিনের কাছাকাছি আছে আর্গন, ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, আর হচ্ছে সোডিয়ামের হচ্ছে 11, তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন। তাই বলা হচ্ছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভের চেষ্টায় পরমাণু, যে ধাতব মূল মানে যেগুলো ধাতু সাধারণত আমরা জানি, তারা কি করে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়। আর যেগুলো অধাতু সাধারণত তারা কি হয়, ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এই ক্যাটায়ন অ্যানায়ন যুক্ত হয়ে যৌগ গঠন করছে। যে বন্ধন দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করছে তাকেই বলা হচ্ছে তড়িৎযোজ্যতা, আর সেই বন্ধনটাকে বলা হচ্ছে তড়িৎযোজী বন্ধন, আর এই যৌগটাকে বলা হবে তড়িৎযোজী যৌগ। আরো উদাহরণ দিচ্ছি, যেমন ধরো বলা হলো ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইড অণু কিভাবে গঠিত হয় না, ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হলো 20, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে 2 8 8 2, আর অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, এর ইলেকট্রন বিন্যাস কি হবে 2 6। তাহলে দেখো নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ করতে হলে ক্যালসিয়াম এই যে বাইরে দুটো ইলেকট্রন বর্জন করবে, তাহলে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কি উৎপন্ন হবে Ca2+, ক্যালসিয়াম আয়ন উৎপন্ন হলো। আর অক্সিজেন পরমাণু ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করবে অক্সাইড আয়ন O2-। তাহলে দেখো সেখানে সোডিয়ামের ক্ষেত্রে একটা করে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ করছিল, এখানে দুটো করে ইলেকট্রন, তাহলে ক্যালসিয়াম কার গঠন কাঠামো লাভ করছে 2 8 8, আর্গনের গঠন কাঠামো লাভ করছে। আর O2- এ হচ্ছে ছিল কত 2 6, দুটো ইলেকট্রন নিয়ে 2 8 হলো, তাহলে নিয়নের গঠন কাঠামো লাভ করলো। এই ক্যালসিয়াম আয়ন এবং অক্সাইড আয়ন Ca2+ আয়ন এবং O2- আয়ন পরস্পর যুক্ত হয়ে উৎপন্ন হলো ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, একটা ছবি এঁকে দেখালে ক্লিয়ার হবে। যেমন ধরো ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামের বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে 2, তাহলে দুটো ইলেকট্রন বসিয়ে দিলাম।
অক্সিজেনের বাইরের কক্ষপথে কটা? 6টা ইলেকট্রন আছে। 1 2 3 4 5 6। এই ক্যালসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করলো এবং অক্সিজেন পরমাণু সেই দুটো ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে এখান থেকে কি উৎপন্ন হলো? ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ছিল? 2 8 8 2, আর অক্সিজেনের ছিল 2 6। ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Ca2+ হয়েছে, তার ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 2 8 8 প্লাস অক্সিজেন O2- এর ইলেকট্রন বিন্যাস হলো 2 8। Ca2+ এবং O2- পরস্পর যুক্ত হয়ে উৎপন্ন হলো ক্যালসিয়াম অক্সাইড। এইভাবে ক্যালসিয়াম অক্সাইড অণু সৃষ্টি হবে। তাহলে আজকে তোমাদের আমি তড়িৎযোজী বন্ধন বা তড়িৎযোজ্যতা কিভাবে গঠিত হয় তার দুটো উদাহরণ দিলাম। NaCl অণু কিভাবে গঠিত হচ্ছে এরও ছবি এঁকে একই রকম ভাবে এইভাবে ইলেকট্রন ডট গঠন করা যায়। আর ক্যালসিয়াম অক্সাইডের অণু কিভাবে গঠিত হয় দেখালাম। আরো অনেক উদাহরণ আছে, যেমন ধরো পরের দিন আমি দেখাবো তোমাদের ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 অণু কিভাবে গঠিত হয়, বা অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 কিভাবে গঠিত হয়। এগুলো হচ্ছে সব তড়িৎযোজী। এই ধাতু আর অধাতু যুক্ত হয়ে যৌগ গঠন করছে, মানে এভাবে চেনা যায়। যেখানে দেখবে ধাতু আছে সেগুলো হচ্ছে তড়িৎযোজী যৌগ। আজ এখানে পড়া দেওয়া থাকলো, আবার পরের দিন হবে। তোমরা সবাই ভালো থাকবে, ছাত্রছাত্রীরা সাবধানে থাকবে, মাস্ক পরে থাকবে, ঘন ঘন স্যানিটাইজার ব্যবহার করবে।